আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন। গুরুতর অসুস্থতার কারণে গতকাল রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদটি সাংবিধানিক মর্যাদাপূর্ণ, এজন্য আগামী 90 দিন অথবা তার আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ফলে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দিকে হাঁটছে নির্বাচন কমিশন। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন এখনো বঙ্গভবন ছেড়েছে কিনা তা জানা যায়নি। তবে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে বঙ্গভবনের কিছু আনুষ্ঠানিকতা শেষে রোববার গুলশানের বাসভবনে উঠতে পারেন বিদায়ী রাষ্ট্রপতি। তার পদত্যাগের পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। দর্শক, বঙ্গভবন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখানে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়েছেন কিনা জানাবেন। মিতু, আসলে রাষ্ট্রপতি গতকালকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি স্পিকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতে তিনি আসলে বঙ্গভবন ছেড়েছে কিনা আনুষ্ঠানিকভাবে এখনও সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছু কিছু মাধ্যম থেকে জানা যাচ্ছে যে তিনি চিকিৎসার জন্য CMH আছেন, আবার অনেকে বলছেন যে তিনি বঙ্গভবনেই অবস্থান করছেন। তবে একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি আগামীকাল তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে। রাষ্ট্রপতির পদটি যেহেতু একটি সাংবিধানিক পদ, সেখানে সাংবিধানিক অনেক নিয়ম রয়েছে, সেই নিয়ম রীতি অনুযায়ী তাকে সংবর্ধনা দিয়ে এই বঙ্গভবন থেকে তাকে বিদায় দেওয়া হবে বিদায়ী সংবর্ধনার মাধ্যমে। এবং তার পরবর্তীতে তিনি তার যে গুলশানের বাসভবন সেখানে যাবেন এবং তার পাশাপাশি তার যে চিকিৎসা সেটি তিনি চালাবেন, যেহেতু তিনি জানিয়েছেন তিনি গুরুতর অসুস্থ। পাশাপাশি তিনি যখন তার বাসভবন গুলশানে উঠবেন তখন কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে, অর্থাৎ আগামী 6 মাস তিনি বিভিন্ন ধরনের সুবিধা যেগুলো রয়েছে সেগুলো পাবেন। বিশেষ করে SSF যে সুবিধাটি, তার যে প্রোটোকল, সেই প্রোটোকলটি তিনি পাবেন। SSF সদস্যরা তাকে প্রোটোকল দিবেন, তার নিরাপত্তা দিবেন। এবং পাশাপাশি মানুষের মধ্যে কিন্তু একটি কৌতূহল রয়েছে, আসলে তিনি বঙ্গভবন ছেড়েছে কিনা, অস্থায়ীভাবে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন, তিনি আসলে বঙ্গভবনে এসে উঠবেন কিনা। তবে আমরা যতটুকু জেনেছি অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি বঙ্গভবনে উঠবেন না। তবে তার যে দাপ্তরিক কাজের জন্য যখন দরকার তিনি এখানে এসে সেই দাপ্তরিক কাজগুলো করবেন, এমনটি আমরা জেনেছি। এবং সাধারণ মানুষের মধ্যে আরেকটি কৌতূহল রয়েছে, আসলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গনেও বিভিন্ন ধরনের আলোচনা চলছে যে আসলে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হবেন, বিএনপি কাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়ে আসবে, সেই আলোচনাও যেমন আছে, মানুষের মধ্যে সেই কৌতূহলগুলোও রয়েছে যে আসলে কে হচ্ছেন রাষ্ট্রপতি, সেগুলো নিয়ে আছে। এবং মানুষ যখন এই বঙ্গভবনের আশপাশ দিয়ে যাচ্ছেন, অনেকে আসলে গণমাধ্যম কর্মীদেরকে প্রশ্ন করছেন যে রাষ্ট্রপতি ভিতরে অবস্থান করছেন নাকি চলে গিয়েছেন, নতুন রাষ্ট্রপতি তিনি কবে এসে এখানে উঠবেন, এই ধরনের কৌতূহলগুলো রয়েছে। তবে যে সাংবিধানিক দায়িত্ব সেটি কিন্তু এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তারা পালন করবে। তারা একটি চিঠি পাবে সংসদ থেকে এবং সেই চিঠি পাওয়ার পর তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করবেন। এবং সাংবিধানিক হিসেবে আগামী 90 দিনের মধ্যে আসলে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবং সেই প্রক্রিয়াটি কি হয় বা কে রাষ্ট্রপতি হয় সেটি আসলে অপেক্ষার পালা, এবং দেখতে হবে, বা যতদিন পর্যন্ত নিয়োগ না হয় ততদিন পর্যন্ত আসলে অপেক্ষাই করতে হবে যে কে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়। তো এই ছিল বঙ্গভবন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। মিতু। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান সহ আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গেল রাতে মিরপুর 13 নম্বরের শেরে বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে কি নিয়ে এমন ঘটনা তা এখনো জানা যায়নি।
ইউসুফ চিৎকার দিয়ে বলছে তোর সাথে কি, ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে এক রাউন্ড। এর মধ্যে ইউসুফ বুক ধরে বসে পড়ছে, আমি আবার বলছি ধর। ইউসুফের থেকে আমি 3-4 হাত পিছে ছিলাম, তখন আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। নেই যুদ্ধ, নেই গৃহযুদ্ধ, তারপরও বিশ্বের তৃতীয় অবসবাসযোগ্য শহরের তকমা পেয়েছে রাজধানী ঢাকা। একসময় নদী, খাল আর সবুজে ঘেরা এই শহর আজ যেন এক প্রাণহীন কংক্রিটের জঙ্গল, যেখানে নেই আন্তর্জাতিক জীবনযাত্রার মানদণ্ডের ন্যূনতম ছোঁয়া। যানজট, জলাবদ্ধতা, দখল, দূষণ আর বিষাক্ত বাতাসের কবলে নগরবাসী। অবসবাসযোগ্য ঢাকা নিয়ে অঙ্কন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ধোঁয়া, যানজট, জলাবদ্ধতা আর অপরিকল্পিত নগরায়নের ভারে হাসফাস করছে একসময়ের নদী, খাল আর সবুজে ঘেরা ঢাকা। পরিণত হয়েছে বিশ্বের তৃতীয় অবাসযোগ্য শহরে। অপরিকল্পিত নগরায়নই এখানকার সবচেয়ে বড় সংকট। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের 25% রাস্তা থাকার কথা থাকলেও ঢাকায় আছে মাত্র 7 থেকে 8%, যা রাজধানীকে পরিণত করেছে যানজটের শহরে। দূষণ আর ধুলোবালিতে বিষাক্ত ঢাকার বাতাস। আগে যেমন আমরা বুক ভরে একটা নিঃশ্বাস নিতে পারতাম, এখন এই জিনিসটা নেওয়া যাচ্ছে না। রাস্তায় বেরোলে মাস্ক ছাড়া বেরোয় যায় না, হেঁটে যেতে পারবেন না, এত দুর্গন্ধ। গত 2 দশকে দখল ও অপরিকল্পিত নগরায়নে বিলীন হয়েছে রাজধানীর প্রায় 70% জলাশয়। শহরের বহু খালকে গলা টিপে হত্যা করা হয়েছে বহু আগে, আর যেগুলো টিকে আছে সেগুলো অস্তিত্ব সংকটে। খাল ভরাট করে একবার বাড়ি তৈরি করতে পারলে তাকে ঠেকায় কে? একদিকে বৃষ্টির পানি নামার প্রাকৃতিক পথ বন্ধ, অন্যদিকে দ্রুত পানি নেমে যাওয়ার পথ, ড্রেনেও নানা প্রতিবন্ধকতা, যার খেসারত হিসেবে প্রতি বছরই একটু ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। একটি বাসযোগ্য শহরে প্রতি বর্গ কিলোমিটারে 4 থেকে 5 হাজার মানুষ থাকার কথা থাকলেও ঢাকায় বসবাস করছেন প্রায় 44,000। ছোট্ট একটা শহরকে আপনি কিন্তু নিয়ন্ত্রণের ভিতর কোনোভাবে রাখতেছেন না। ওয়াটার বডিজ থাকার কথা ছিল, যে পরিমাণ খাল, ছড়া ইত্যাদি থাকার কথা ছিল, সেগুলো নাই। আবার ঢাকার চতুর্দিকে ঢাকা শহরের ময়লা আবর্জনা গিয়ে কোনো জায়গায় থামবে, সেই জায়গাগুলো আজকে নাই। এই পরিবেশবিদের মতে বিদ্যমান সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রকৃতির সঠিক ব্যবহার না করা। মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। উন্নয়ন কর্তৃপক্ষ যেগুলো আছে ঢাকা শহরে, তাদের কর্মের কারণে সৃষ্ট যেই এই ওয়েস্টেজ তৈরি হচ্ছে, আপনার দীর্ঘসূত্রিতা হচ্ছে, এর ফলেও কিন্তু শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। পরিকল্পনাহীন উন্নয়ন, জনসংখ্যার চাপ এবং পরিবেশ ধসের এই ধারা অব্যাহত থাকলে ঢাকাকে বসবাসযোগ্য শহরে ফিরিয়ে আনা কঠিন হবে বলে জানান বিশেষজ্ঞরা। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। সারা দেশে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের চরম সংকট। সংকটের প্রভাব পড়েছে দেশের শিল্প অঞ্চলগুলোতে। বড় ধরনের ভোগান্তিতে পড়েছে চালকেরা। গ্যাস সংকটে মহাসড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে। সকালে গাজীপুরের কালিয়াকৈর সহ বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে ছোট বড় অসংখ্য যানবাহনকে। কোথাও গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। কিছুটা গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে চালকেরা। গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, গ্যাস সংকট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি মিতু, আপনি যেমনটি জানেন যে গত কয়েকদিন ধরে বেশ কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আপনাকে বলি যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। গতকাল কিন্তু সাপ্তাহিক শুক্রবার ছিল, সেখানে কারখানাগুলো বন্ধ ছিল, যার ফলে কিছুটা গ্যাসের গ্যাস ছিল। আজকে সকাল থেকে কিন্তু কারখানা খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকল পাম্পগুলোতে কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি সকাল থেকে উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি যে সে তীব্র গ্যাসের সংকট রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্পের সামনে। আমি যদি একটু দেখাই যে এখানে সকাল থেকে কিন্তু দীর্ঘ সারি রয়েছে, যে সারিটি মহাসড়কে জুড়ে চলে গেছে, যার ফলে মহাসড়কে যে যানবাহন সেগুলো কিন্তু কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে। তবে আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পাম্পগুলোতে সকাল থেকেই কিন্তু
গ্যাসের ব্যাপক সংকট এবং প্রেশার নেই বললে চলে। তবে গ্যাস কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কক্সবাজার যে গ্যাসের রয়েছে, এই যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির কারণে কিন্তু গ্যাস সংকট রয়েছে। তবে বেশ কিছুদিন আরো এই সংকট থাকবে বলে জানিয়েছেন। এদিকে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই এই যে পাম্পে কারখানার লরিতে গ্যাস দেওয়া হচ্ছে অভিযোগ রয়েছে, সেগুলো ব্যাপারে তারা অভিযান পরিচালনা করবে। এছাড়া আমি সকাল থেকেই অনেক পাম্পই বন্ধ দেখেছি এবং অনেক পাম্পে গ্যাসের প্রেশার নেই বললেই চলে। জি মিতু, এই ছিল কালিয়াকৈর থেকে পাম্পগুলোতে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। কামাল, ধন্যবাদ আপনাকে। ভরা মৌসুমেও বাগেরহাট সহ উপকূলীয় অঞ্চলে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মাছ। এতে চরম সংকটে পড়েছেন জেলে, আড়তদার ও মৎস্য ব্যবসায়ীরা। জেলেদের অভিযোগ, বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন আর অবৈধ জালের দৌরাত্ম্যে ধরা পড়ছে না প্রত্যাশিত ইলিশ। এতে স্থানীয় মৎস্য অর্থনীতিতেও নেমে এসেছে স্থবিরতা। বাগেরহাট প্রতিনিধি এস এম শামসুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুলাইমান কবির। এটি দক্ষিণাঞ্চলের বৃহত্তম কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশের ভরা মৌসুমে এখানে ট্রলার ভর্তি ইলিশ আর ক্রেতা বিক্রেতাদের হাকডাক থাকার কথা থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঘাট জুড়ে নেই চিরচেনা ট্রলারের লাইন, প্রাণ নেই আড়তগুলোতেও। বৈরী আবহাওয়ায় নিয়মিত মাছ ধরতে পারছেন না জেলেরা, আবার সাগরে গেলেও অধিকাংশ ট্রলারই ঘাটে ফিরছে পর্যাপ্ত ইলিশ ছাড়াই। সংশ্লিষ্টরা বলছেন, সাগরের তাপমাত্রা বৃদ্ধি, নদীতে মিঠা পানির প্রবাহ কমে যাওয়া এবং অবৈধ জালের কারণে আশঙ্কাজনক হারে কমছে ইলিশের সরবরাহ। জেলে সম্পদের ট্রলার নিয়ে সাগরে যেতে পারতেছে না, আমাদের ট্রলার আসে না, ঘাটে মাছ পোনা নাই, আমাদের খুব অসুবিধা। বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন খুব অসুবিধার ভিতরে আমরা বসবাস করতেছি। জেলেরা খুব অসহায় জীবন যাপন করছে, যে ট্রলারই সাগরে যাচ্ছে প্রচুর লস হচ্ছে। জাটকা বর্তমানে বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। আগামী দিনে এইভাবে থাকে দেখা যাবে যে আমাদের মৎস্য ব্যবসায়ী যে ব্যবসা যারা করি তাদের খুব অসুবিধা থাকতে হবে এবং আমাদের ব্যবসা থাকবে না বললেই চলে। ইলিশ সংকটের কথা স্বীকার করে আগামী অক্টোবর মাসের দিকে আহরণ কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশা জেলা মৎস্য বিভাগের। জন থেকে যে পানিটা, সেই পানির ফ্লোটা থাকার পরে হয়তো আগামী অক্টোবরের আগে ভাদ্র মাসের দিকে আমাদের ইলিশ মাছের প্রাচুর্যতা এই অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, অবৈধ জাল নির্মূল সহ জেলেদের পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে দেশের মৎস্য খাত আরো বড় সংকটের মুখে পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। হাসপাতালের বেডে অসংখ্য আহত মানুষ, কারো হাতে, কারো পায়ে, কারো শরীরে গুলিবিদ্ধ ক্ষত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন অনেকে। রাজপথ তখনও রক্তে ভেজা। 24-এর 25 জুলাই ঢাকাসহ সারা দেশে সেই সাথে চলে গণগ্রেফতার। কারফিউ ভেঙে এদের রাজপথে এসেছিল হাজারো ছাত্র জনতা। আরও জানাচ্ছেন মিশু খাওলাদার। দিনটি 25 জুলাই 2024 বৃহস্পতিবার। 36 জুলাইয়ের একটি অন্যতম দিন। হাসিনার পেটোয়া বাহিনীর নানামুখী টহল, গণগ্রেপ্তার, মৃত্যুর মিছিল আর অন্যদিকে কারফিউ শিথিল ও ইন্টারনেট সচল সহ শিক্ষার্থীদের 4 দফা দাবিতে তখন উত্তাল রাজপথ। নির্মমতার এই দিনে স্বৈরাচারের গুলিতে সেদিন মৃত্যুবরণ করেন আরও 3 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 203। এছাড়া ঢাকা মেডিকেল, মিডফোর্ট, উত্তরা, যাত্রাবাড়ির হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন হাজারো শিক্ষার্থী। এমন বর্বরতায় সারা দেশ যখন শোকে কাতর, তখন প্রাণহীন মেট্রো রেলের পিলার ও কাছের জন্য মায়া কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিস্ট হাসিনা। ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না, আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। এছাড়া এদিন শুধু হত্যাই নয়, শিক্ষার্থীদের 128টি মামলায় গণগ্রেপ্তার করে হাসিনার পুলিশ বাহিনী। 25 জুলাই আমি হান্নান মাসুদ নাহিদ ভাইয়ের সাথে সেদিন দেখা করার পরে এবং হলো কি আসিফ ভাইয়ের সাথে আমরা একসাথে মিটিং করি, কথাবার্তা হয় এবং সেদিন আমরা সিদ্ধান্ত নিই আমরা দুটো সেল গঠন করব। আমরা যখন নাহিদ ভাইয়ের সাথে এই মিটিংটা করি তখন আমরা দেখতে পাই যে সারা হসপিটালের চারপাশে সাদা পোশাকের যেই গোয়েন্দা সংস্থার লোক, তাদের উপস্থিতি বাড়ানো হচ্ছে। আমরা যেহেতু অফিসিয়ালি তখন অ্যাডমিটেড না, তখন আমরা ডিসিশন নিই, আমি এবং হান্নান মাসুদ ভাই, আমাদেরকে এখান থেকে আসলে যেভাবে হোক বের হইতে হবে। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, হাসিনা মানুষের ইমোশনের সাথে নাটক করে গেছে। এজন্য শুধু তারই নয়, তার দোসরদেরও বিচারের দাবি জানান অভ্যুত্থানের এই নেতা। হাসিনার পুরো জীবনটা গেছে নাটকের মাধ্যমে। সে গুম করে, খুন করে, মানুষ হত্যা করে, ক্রস ফায়ার দিয়ে
এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমরা যখন লাস্ট দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি, ওই সময় হাসিনা সে উল্লাস করতো, সে মদ খায় তার বাসার মধ্যে সে পড়ে থাকতো। তো এই হাসিনা সে মানুষ না, সে ফেরাউনের চাইতে সে নিকৃষ্ট। এবং এই বাংলার জমিনে ইতিমধ্যে হাসিনার রায় এসেছে, সে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে তার রায় দ্রুত কার্যকর করতে হবে। 2 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই দিনগুলোর স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন আন্দোলনে অংশ নেয়া হাজারো মানুষ। তাই জুলাইয়ের প্রতিটি দিন ফিরে আসে শোক আর গণঅভ্যুত্থানের স্মৃতি ও ন্যায় বিচারের প্রত্যাশা নিয়ে। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত 8 জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের 8 জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আকাশে মেঘ জমলেই আতঙ্কে দিন কাটে পিরোজপুরের নদী পাড়ের মানুষের। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জেলার নদী তীরবর্তী এলাকার মানচিত্র। বসতভিটা, আবাদি জমি আর রাস্তাঘাট হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো পরিবার। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদের নাহিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওনা চাঁদ। আকাশে মেঘ জমলি কিংবা বৃষ্টি নামলি বুকে তীব্র আতঙ্ক নিয়ে নদী পাড়ে ছুটে আসেন 80 বছরের বৃদ্ধা বিরুজান বিবি। জরাজীর্ণ শরীর নিয়ে এসে দেখেন তার জীবনের শেষ সম্বলটুকু কতখানি গিলে খেল উত্তাল কচা নদী। বর্ষা মৌসুমে নদীর এই তীব্র রূপ দেখে দুশ্চিন্তায় দিন কাটে তার মতো পিরোজপুরের নদী তীরবর্তী কয়েক হাজার পরিবারের। নদী ভাঙনে নিঃস্ব হয়ে কেউ ঠাঁই নিয়েছেন আশ্রয়ন প্রকল্পে, আবার কেউ জীবিকার তাগিদে ছাড়ছেন ভিটে মাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চলা এ ভাঙন রোধে এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান। আমাদের অনেক ক্ষতি হয়ে যাইতেছে যে আমাদের নদী, আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নেই যাওয়ার। বেড়িবাঁধ না দিলে আমাদের বন্যায় বাড়িঘর সব তলাইয়ে যায়। সরকার একটু জায়গা টাগা বান্ধে টান্ধে দিতে পারে, নদীর পার ব্লক করিয়ে দিতে পারে, তাহলে আমরা একটু ভালো থাকতে পারি। পিরোজপুরের 60টি উপজেলার প্রায় পুরোটাই নদী বেষ্টিত। তবে ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পিরোজপুর জেলা সন্ধ্যা, বলেশ্বর, কাঁচা নদীর ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। বছরের পর বছর ধরে নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষিজমি আর বেঁচে থাকার শেষ সম্বল। শুধু আশ্বাস নয়, ভাঙন প্রতিরোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ ও কার্যকর নদী শাসনের দাবি নদী পাড়ের অসহায় মানুষগুলোর। লিওনা চাঁদ, RTV। সকালে সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।